السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। যে আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর মাঝখানে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা এনেছেন। আল্লাহ তাআলা অনেক ভালো সুখবর দিয়েছেন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। জি। যে আমাদের ফিকহের দর্স কত নম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল? কত আজকে নম্বর ৬ পর্যন্ত? নাম্বার হবে ওস্তাদ জি। ৬ নম্বর মনে আছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আজকে সম্ভবত নাপাক পানির পরিচয় এবং আহকাম হবে ইনশাআল্লাহ। ক্লাস টেস্ট হবে ওস্তাদ? জি, জি, ক্লাস টেস্ট হবে। জি, স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। আজকে আমরা পড়বো নাপাক পানির পরিচয় এবং আহকাম। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা। নাপাক পানির পরিচয় এবং আহকাম এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো নাপাক পানি এই আলোচনার দ্বারা আপনি এটা নির্ধারণ করতে পারবেন যে সারা পৃথিবীতে যত পানি আছে, সারা পৃথিবীতে যত পানি আছে এই পানিটা পাক না নাপাক। সারা পৃথিবীতে যত পানি আছে এই পানিটা পাক না নাপাক এটা আপনি এর দ্বারা নির্ধারণ করতে পারবেন। তো নাপাক পানির পরিচয় এবং আহকাম। তো পানির দুইটা অবস্থা হতে পারে। একটা হলো স্থির বা আবদ্ধ পানি। স্থির বা আবদ্ধ পানি মানে চারিদিক থেকে আবদ্ধ। যেমন একটা পুকুর, চারিদিকে কিন্তু কি দেওয়া আছে? আহ পাড় দেওয়া আছে, বা কি বলতে পারি আমরা এটাকে, চারিদিকে মাটি দিয়ে ঘেরাও করা আছে। একটা হলো স্থির বা আবদ্ধ পানি। পানিটা কম হোক বেশি হোক এটা পরে। তেমন ভাবে ট্যাঙ্কির পানি, আমাদের বাসা বাড়িতে যে ট্যাঙ্কি থাকে এর ভিতরে এটা আবদ্ধ পানি না, জি একটা ওস্তাদ। ট্যাঙ্কির ভিতর থাকে। তেমন ভাবে বালতির পানি, বদনার পানি, যে কোনো পানি, এক কথা যেটা আবদ্ধ বা স্থির পানি। তো পানি কয় প্রকার? পানি অবস্থানের দিক দিয়ে কয় প্রকার? ২ প্রকার ওস্তাদ জি। একটা হলো স্থির বা আবদ্ধ পানি। স্থির বা আবদ্ধ পানি বুঝতে হলে আমরা সামনে আরো পড়বো যে চারিদিকে যেটা ঘেরাও করা, পুকুর হোক, বালতি হোক, এই হোক, যাই হোক, এরকম আর কি, চারিদিকে যে পানিটা ঘেরাও করা আছে এটা স্থির বা আবদ্ধ পানি। আর একটা হলো প্রবাহমান পানি, যে পানিটা সবসময় চলতেই থাকে। যেমন মনে করেন ড্রেন, বলেন ড্রেনের কোনো কি পানি আটকানো, না পানি চলতেই থাকে সবসময়? জি ওস্তাদ জি, চলতে থাকে। তেমনই ভাবে নদীর পানি, সমুদ্রের পানি সবসময় চলতেই থাকে, এটা কিন্তু আবদ্ধ না, চলতেই থাকে, চলতে থাকে। তো যেটা স্থির বা আবদ্ধ পানি, যে পানিটা স্থির বা আবদ্ধ পানি, যে পানিটা স্থির বা আবদ্ধ পানি, যে পানিটা স্থির বা আবদ্ধ পানি, এই পানি আবার দুই প্রকার। এই পানি আবার কয় প্রকার? ২ প্রকার। দুই প্রকার। একটা হলো স্বল্প পানি, কম পানি, পানির পরিমাণটা কি হবে? অল্প। কম। আর একটা হলো অধিক পানি, একটা পানির পরিমাণটা বেশি হবে। তাহলে আবারও বলি, পানির অবস্থা বা অবস্থান দিক দিয়ে কয় প্রকার? ২ প্রকার ওস্তাদ জি। পানির অবস্থার দিক দিয়ে কয় প্রকার? ২ প্রকার।
পানির অবস্থার দিক দিয়ে পানি কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো স্থির বা আবদ্ধ পানি, একটা হলো স্থির বা, আবদ্ধ পানি। আর একটা হলো প্রবাহমান পানি। তো স্থির বা আবদ্ধ পানি এটা আবার কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, স্থির বা আবদ্ধ পানি এটা আবার দুই প্রকার। হয়তো স্বল্প পানি, ছোট কূপ বা ট্যাঙ্কি, আর একটা হলো অধিক পানি, স্বল্প পানি বা অধিক পানি। বিস্তারিত আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, বলেন এই পানিগুলো একটু খেয়াল করছেন? এই যে এখানে একটা হাউস দেখতে পাচ্ছেন, বলেন এই হাউসটা চারিদিক দিয়ে ঘেরাও করা না? জি ওস্তাদ, জি দেখতে এটা পাচ্ছি। কি প্রবাহমান পানি না এটা হলো স্থির বা আবদ্ধ পানি? এটা আবদ্ধ পানি এবং স্থির। জি। হ্যাঁ, এখানে ওরকম এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন, যে পুকুরের দেয়ালে বলেন চারিদিক দেখি এটা আবদ্ধ পানি না? জি, এটা আবদ্ধ পানি। তেমনি ভাবে এখানে এই পাশেও একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটাও কি স্থির এবং আবদ্ধ। আবদ্ধ পানি। এখন আমরা দেখব যে এই যে পানি পাক বা নাপাক, এটা কিভাবে নির্ণয় করব যে পানিটা পাক না নাপাক। আসলে কিন্তু এই ব্যাপারে হাদিস থেকে একেবারে স্পষ্ট ভাবে কোনো কিছু পাওয়া যায় না, বুঝতে পারছেন? জি। হাদিসের ভিতরে একটা বীর বোদা একটা আছে, হাদিস আছে। ওই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম আরো বিভিন্ন জায়গায় রিসার্চ করে গবেষণা করে একটা মূলনীতি বের করেছেন। একেবারে সুস্পষ্ট আকারে স্পষ্ট আকারে ওইভাবে কোনো জায়গায় পাওয়া যায় না। মূলনীতি বের করেছে, সেই মূলনীতিটা আমরা পড়বো যে পানিটা পাক না নাপাক। এই যে এই পুকুরের পানিটা পাক বা নাপাক। তো কতটুকু পানি হলে তাকে অধিক পানি বলা যাবে সে বিষয়ে হাদিসে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাই ফকিহগণ ইজতিহাদ করেছেন। এ সংক্রান্ত মতগুলো হলো: দৈর্ঘ্য প্রস্থ সমান 10 হাত। খুব ভালো করে মনে রাখবেন। মনে করেন যে এই পুকুরটা, ঠিক আছে? তো এই পুকুরটা দেখতে পাচ্ছেন, জি এই ওস্তাদ, জি। পুকুরটা, এই পুকুরটা এই পাশে আমরা মাপলাম, এই পাশে মাপলে এটা 10 হাত হয়েছে। কয় হাত? 10। আর এই পাশে মাপলাম, এটা 10 হাত হলো। তাহলে বলেন এটা কত বর্গ হাত হলো? বলেন দেখি, 10 এ 10 গুণ করলে কত হয়? 100 বর্গ হাত হবে। 100 বর্গ হাত। মনে করেন এই এখানে যে হাউসটা, এই হাউসটা মনে করেন এই পাশে হয়েছে 5 হাত, আর এই পাশে হইতে 20 হাত। বলেন 5 আর 20 গুণ করলে কত হয়? 100। 100। তেমনি মনে করেন একটা বিশাল লম্বা একটা পুকুর, যেটা মনে করেন একদিকে 2 হাত আর লম্বা হলো 50 হাত। তাহলে গুণ করলে কত হয়? 100 বর্গ হাত। জি। 100 তাহলে হাত, সরি, বর্গ যেই হাত না, 100 হাত। পুকুর, যেই পুকুরের 100 বর্গ হাত হবে, যে পুকুরটা, যে পুকুর হোক হাউস হোক, যেটা 100 বর্গ হাত হবে, এটা হলো পাক। এই পানির ভিতরেও 1-2 ফোঁটা নাপাকি পড়লে নাপাক হবে না, বুঝতে পারছেন? জি এই ওস্তাদ, যে জি। অনেকে আপনার প্রশ্নটা করতেছিলেন যে উস্তাদ আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেখানে নাপাকি ধৌত করা হয়, তাহলে এই পুকুরে গোসল করা যাবে কি না? বলেন ওই পুকুরটা কত বড় হবে? আমরা খুব সহজে বুঝি। ভাই আপনি যে রুমের ভিতরে বসে ক্লাস করতেছেন, বা আমরা যে রুমের ভিতরে বসে ক্লাস করতেছি, আমাদের যে বাসাবাড়ির রুম আছে, এই রুমটা সাধারণত অনেক ক্ষেত্রে 100 বর্গ হাত মতো হয়। কত বর্গ হাত? দেখবেন 100। একদিকে 10 হাত বা কম হয়, 9 হাত মনে হয় সম্ভবত, স্বাভাবিক আমাদের গ্রামের গুলো। শহরের গুলো আরো কম হয়, সম্ভবত শহরের গুলো 9 হাতেরও কম হয়, 7 হাত 8 হাত হয়। যাক, আপনার আমাদের যে বাসা বাড়িতে রুম গুলো আছে, রুমটার থেকে একটু বড় যদি হয়, তাহলেই এটা বড় পুকুরের অন্তর্ভুক্ত। তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত? বড় হিসেবে বড় অন্তর্ভুক্ত। হিসাবে গণ্য হবে। কারণ বলেন, সারা পৃথিবীর এমন কোন পানি আছে যেখানে নাপাকি পড়ে নাই? জি ওস্তাদ, জি, এরকম হতেই পারে না। পাখিতে, পশুতে। পাখিতে পশুতে সাপ আছে, এ আছে ও আছে ইত্যাদি কত কিছু পানির ভিতরে পড়ে, পড়ে নাপাকি ধৌত করে। তাহলে সারা পৃথিবীর পানি কি সবই নাপাক হয়ে যাবে তাহলে? এজন্য ফুকাহে কেরাম একটা মূলনীতি বের করেছেন, যেই পুকুরটা 100 বর্গ হাত হবে বা তার বেশি হবে, সেই পানির ভিতরে 2-1 ফোঁটা নাপাকি পড়লে এটাকে নাপাকি হয় না, বুঝতে পারছেন? জি অল্প কিছু পড়লে আলহামদুলিল্লাহ। নাপাকি হয় না। সেই হিসাবে আমাদের বাসাবাড়ির আশপাশে যে পুকুরগুলো আছে, এখানে দেখেন যে ছোটদের নাপাকি ধৌত করা হচ্ছে, যাই হোক, বাকি এটা পুকুর নাপাক হবে না। তবে যদি এমন হয় যেখানে ধৌত করতেছে আপনি সেখানেই গোসল করতেছেন, একবার রানিং দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এটা করা যাবে না। বাকি ধুয়ে চলে গেছে, এই নাপাকে কোথায় চলে চলে গেছে, আপনি একটু পরে এসে গোসল করতে পারবেন, এতে শরীর নাপাক হবে না। তো এখানে শর্ত হলো কতটুকু, একটা পুকুরটা কত হাত হইতে হবে? 100 বর্গ হাত তাহলে কমপক্ষে। যেই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ মিলে 100 বর্গ হাত হবে, সে পুকুরটা
সেই পুকুরের পানি পাক হিসেবে গণ্য করা যেতে যাবে। ডেফ জি, আমরা পরে প্রশ্ন করি যে আমরা এটা বন্ধ করে দিই। জি, তাহলে একটা পুকুরের যা দৈর্ঘ্য প্রস্থ মিলে কি হবে? 100 বর্গ হাত হলে সেটা পানিটাকে পবিত্র পানি হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এর ভিতরে 1-2 ফোঁটা হ্যাঁ, 1-2 ফোঁটা কি পানি কি হবে নাকি? এক দুই না ফোঁটা ওস্তাদজি, নাপাকি পড়লে, কিছু নাপাকি পড়লো, এতে কি পুরো পানি নাপাক হয়ে যাবে? না ওস্তাদজি, এই কিন্তু এর পরিমাণে যদি কম হয়, এর পরিমাণে যদি কি হয়, কম হয়। তাহলে 1 ফোঁটা নাপাকি পড়লেও নাপাক হয়ে যাবে। ভাই আমি এটা বন্ধ করে দেন, চ্যাট বক্স বন্ধ করে দেন। তাহলে এর থেকে যদি কম হয়, তাহলে 1 ফোঁটা নাপাকি পড়লেও পুরো পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। তাহলে এখান থেকে আসেন, আমাদের যে বালতি আছে আমরা গোসল করি, বলেন এই গোসলের এর ভিতরে যদি 1 ফোঁটা নাপাকি পড়ে তাহলে পুরো পানি, নাপাক হয়ে যাবে। তেমনি ভাবে আমরা যে গোসল করি কি বলে, বাত্তাব। জি, বাথটাব। হ্যাঁ, তো এর ভিতরে যদি 1 ফোঁটা নাপাকি পড়ে তাহলে পুরো পানি, নাপাক হয়ে যাবে। অনেকে দেখবেন যে নাপাক অবস্থায় ওর ভিতরে গোসল করে, কুলি করে, বলেন এটা কি 100 বর্গ হাতের কম হবে না বেশি হবে? ডেফিনেটলি কম হবে। জি। হ্যাঁ, সাধারণত কম হয় যদি আপনার সুইমিং পুল আকারে যদি না হয়, ঠিক আছে। এমনি সাধারণত বাসা বাড়িতে যেগুলো থাকে এগুলো তো ছোট হয়। তো এর ভিতরে যদি 1 ফোঁটা নাপাকি পড়ে তাহলে পুরো পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। তাহলে এখানে গোসল করলে কি পাক হওয়া যাবে? কখনোই না। হ্যাঁ। তাহলে বড় পুকুরের নির্দিষ্ট পরিমাণ কি, যার দৈর্ঘ্য প্রস্থ কি মিলে 100 বর্গ হাত, যার দৈর্ঘ্য প্রস্থ মিলে কি হবে? 100 বর্গ হাত। হ্যাঁ, এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান 10 হাত করে হওয়া জরুরি না, যে এইদিকে 10 হাত এইদিকে 10 হাত এইভাবে জরুরি না। বরং দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে হলেই হয়ে যায়। বরং দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে 100 বর্গ হাত হলেই হবে। যেমন দৈর্ঘ্য 50 হাত এবং প্রস্থ 2 হাত হলেও তা অধিক পানি হিসাবে গণ্য হবে। অধিক পানি হিসাব করার জন্য কূপ ট্যাঙ্কির গভীরতা ধর্তব্য নয়, বরং শুধু দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে পানির উপরিভাগের ক্ষেত্রফল ধর্তব্য। তাহলে এখানে এক মানুষ গভীরতা হতে হবে এরকম না। হুম, এখানে গভীরতা ধর্তব্য না, কি ধর্তব্য না? গভীরতা ধর্তব্য নয়। হ্যাঁ, গভীরতা ধর্তব্য নয়, বরং খালি উপরের ইগুলো ধর্তব্য, যে উপরে কতটুকু। হ্যাঁ, জি। পানির উপরে পৃষ্ঠের ক্ষেত্রফল যদি 100 বর্গ হাতের চেয়ে কম হয় এবং নিচের দিকে বেশি হয়, তবে তা অধিক হিসাবে গণ্য হবে না। তাহলে একটা পরিমাণে অধিক পানি কম পানি, একটা বড় পুকুর ছোট পুকুর, এটা নির্ণয় করলাম যে পুকুরের দৈর্ঘ্য 10 হাত প্রস্থ 10 হাত, যে পুকুরের দৈর্ঘ্য 10 হাত প্রস্থ 10 হাত, বা যে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ মিলে 100 বর্গ হাত, সেই পুকুরটা বড় পুকুর বা এর বেশি হয়। হুম, আর যদি কম হয়, এর যদি কি হয়, কম হয়, কম হয়, তাহলে এটা কি হবে না, এটা বড় হিসেবে গণ্য হবে না, ছোট হিসেবে যার গণ্য হবে। কারণে ছোট হিসেবে গণ্য হওয়ার কারণে 1 ফোঁটা নাপাকি যদি পড়ে পুরো পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। নাপাক হয়ে যাবে। হ্যাঁ? এখন গভীরতা কতটুকু হতে হবে? তো গভীরতা এরকম ভাবে এক একটা মত আছে, গভীরতা এরকম নাই, কিছু পরিমাণ গভীরতা থাকলেই হবে, 1-2 হাত থাকলে যথেষ্ট। কেউ কেউ বলেছেন যে 2 হাত একত্র করে পানি উঠালে পানি কমে গিয়ে তা তলদেশ প্রকাশ পায় না। আবার কেউ কেউ বলছেন যে পানির উপরের অংশে নাড়া দেওয়া হলে পানি ঘোলাটে হয় না। আবার কেউ বলছে আঙ্গুল খোলা রাখা অবস্থায় 4 আঙ্গুল পরিমাণ, এক এক রকম। বাকি কোন রকম 1-2 হাত যদি গভীরতা থাকে বাস এটাই যথেষ্ট। তাহলে স্বল্প পানির হুকুম হলো যে, এই যে স্বল্প পানি মানে কি, যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ 100 হাত না, যে পুকুরের ক্ষেত্রফল কি না 100 100 হাত বর্গ না। হাত না। জি। খুব সহজে বলবেন যে উস্তাদ আমরা কি মেপে বেড়াবো, মাপা লাগবে না। আমরা সহজে বলি, আমাদের বাসা বাড়ি যেই রোমটা আছে, এই রোম গুলো সাধারণত আমাদের হয়তো শহরের যদি রোম হয়, এই রোম গুলো অনেক সময় দেখা যায় 80 বর্গ হাত মতো হয় আর কি, এমন। এর থেকে একটু বড় যদি হয়, সাধারণত এত ছোট পুকুরে আমরা গোসল করিও না, করি? সাধারণত না। জি। হ্যাঁ, সাধারণত আমরা এত ছোট পুকুরে গোসল করি না।
সাধারণত আমাদের বাড়ির আশেপাশে যে পুকুরগুলো থাকে এগুলো অনেক বড় থাকে। তো এগুলোর ভিতরে নাপাকি যদি একপাশে ধৌত করে করে এটা সমস্যা নাই। সরাসরি নাপাকি যদি আপনার ওই জায়গাতে না করেন, অন্য পাশে আপনি গোসল করতে পারবেন, ওযু করতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো পারবেন। বিশেষভাবে দেখবেন অনেক এলাকায় এখনো পুকুরের ব্যবহার আছে। আমাদের কুষ্টিয়াতে কিন্তু পুকুরের ব্যবহার ওইভাবে নাই। আমরা কিন্তু পুকুরে আমরা গোসল করি না, বুঝতে পারছেন? আমার মন বলে আমি জীবনে মানে হয়তো খুবই কম হবে যে আমি পুকুর বা আমাদের এলাকায়, শুধু আমি বললে ভুল হবে এখানে। মানে আমাদের এলাকার খুবই কম পাওয়া যাবে যে যারা পুকুরে হয়তো কোনো একদিন বা ৫-১০ দিন গোসল করেছে। সুতরাং আমাদের এদিকে প্রচলন নাই পুকুরে গোসল করার। আমরা সাধারণত দেখা যাচ্ছে যে টিউবওয়েল অথবা ট্যাপে বা বাসাবাড়িতে গোসল করি। আবার অনেক এলাকা আছে যেখানে আমি একবার সফরে গিয়েছিলাম ভোলাতে। ভোলাতে মনে হয় চরফেশন মনে হয় লেখা হবে এরকম আরকি ওই সময়তে। তো ওই জায়গায় গিয়েছিলাম, ওখানে দেখলাম যে সব পুকুরে গোসল। মাদ্রাসা আছে, মাদ্রাসার সাথেও পুকুর। ওখানে কোনো আ এমনি আলাদাভাবে গোসল করার কোনো ব্যবস্থা নাই। সব পুকুর। তো এই পুকুরগুলোতে গোসল করার হুকুম কি যে এই জায়গায় নাপাকি ধৌত করতেছে, অনেক সময় নাপাকি ফেলা হয়। তো এই পুকুরের হুকুম হলো যে এই পুকুরগুলো যেহেতু বড় ১-২ ফোঁটা ৫ ফোঁটা ১ হাত মানে এতে নাপাকি পড়লে নাপাকি হবে না। না, বুঝতে পারছেন? আর যদি ছোট হয় ১ ফুঁটা নাপাকি পড়লে পুরো পানি নাপাক হয়ে নাপাক যাবে। হয়ে যাবে। আর এখানে নাপাক হতে হলে শর্ত হলো পুরো পানির স্বাদ, গন্ধ বা রঙের ভিতরে পরিবর্তন করে দিতে হবে নাপাকির কারণে। স্বাদ, গন্ধ, রঙের ভিতরে যদি একেবারে পরিবর্তন হয়ে যায় তাহলে নাপাক হবে। অন্যথায় যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে আপনি গোসল করতে পারবেন, ওযু করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে স্বল্প পানির হুকুম হলো ১ ফুঁটা নাপাকিও যদি সেখানে নাপাকি পড়ে তাহলে পুরো পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। তাহলে এই যে এখানে আমি কয়েকটা দেখতে পাচ্ছি। এখানে বলেন ১০০ বর্গ হাত হবে এই পানিটুকু? না, এখানে হবে না এটা। তাহলে এখানে যদি ১ ফোঁটা নাপাকি পড়ে তাহলে পুরো পানি কি হয়ে যাবে? নাপাক নাপাক হয়ে হয়ে যাবে। যাবে। জি। তেমনি ভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি ১০০ বর্গ হাত হবে? না, কখনোই না। জি। হ্যাঁ, তাহলে এখানেও যদি ১ ফোঁটা নাপাকি পড়ে কি হয়ে যাবে? পানি নাপাক হয়ে যাবে। এখন কথা হলো যে ওস্তাদ আমি বনে গিয়েছি। আমি আফ্রিকা মহাদেশ মনে করেন বা সুন্দরবন বলেন যেখানে হোক একজন আপনি এমন ট্রাভেলার। এমন জি, জায়গায় একজন এক জায়গায় গিয়েছেন যেখানে মাঠ বা এখানে ঝর্ণা আছে এ জাতীয় কিছু আছে যেখানে এখন আপনার জানা নাই আপনি অজু করবেন জানা নেই এই পানিটা পাক না না পাক। তো এরকম স্বচ্ছ আপনি পানি দেখে মনে হচ্ছে স্বচ্ছ, তাহলে এটাকে পাক হিসাবে ধরবেন। তাহলে এই পানিটাকে কি হিসাবে ধরবেন? পাক হিসেবে ধরবো। জি। কারণটা কি? কারণটা হলো এখানে তো নাপাক হয়েছে এটা কি নিশ্চিত? কারণ নিশ্চিত এটা না, পাক, হ্যাঁ, এটা পাক থাকার সম্ভাবনাটাই বেশি। এজন্য বেশি। আপনি সন্দেহবশত যে উস্তাদ এখানে যদি কোন কুকুর আসে জঙ্গলের ভিতরে, বুঝতে পারছেন? উস্তাদ এখানে যদি কোন বাঘ আসে এরকম না। বাস এখানে আপনি কোন নাপাকির চিহ্ন দেখতে পাচ্ছেন না। পরিষ্কার স্বচ্ছ এটাকে কি হিসাবে ধরবেন? পবিত্র পানি হিসেবে ধরবো এবং গত ক্লাসে আমাদেরকে শিখিয়েছিলেন যে যেটা পানির রং, বর্ণ, স্বাদ যদি স্বাভাবিক থাকে তাহলে সেটাকে আমরা পাক পানি হিসেবেই গ্রহণ করব। ওযু করতে পারবেন, গোসল করতে পারবেন। এটা কোন সমস্যা নেই। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এ সম্পর্কে হাদিস কি? যে অল্প পানি নাপাক হয়ে যায় এটার হাদিস কি? এটা হাদিস হলো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি" তোমরা যখন ঘুম থেকে জাগ্রত হও, "ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনা" তাহলে যেন তোমরা পাত্রের ভিতরে হাত ঢুকাই দিও না। আমরা যে জিনিসটা অনেক সময় ভুল করি। দেখবেন সকালে ঘুম থেকে উঠে আমরা সরাসরি পাত্রের ভিতরে বালতির ভিতরে হাত ঢুকাই দেই বা হাত ঢুকাই ওযু করি। আল্লাহর রাসূল কি করতেছেন? নিষেধ করতেছেন। কারণটা কি? তো কারণটা হলো অনেক সময় দেখবেন আমরা শরীর চুলকায়, চুলকায় কিনা? জি ওস্তাদ, জি, মাঝে চুলকায়, মাঝে চুলকায়। হতে তো পারে। দেখা যাচ্ছে রাত্রের ভিতরে আপনি শরীর চুলকাইছেন অথবা হাত কোনো এমন স্থানে গিয়েছে যেই স্থানের কারণে কি হয়ে গেছে আপনার আ হাত নাপাক ছিল রাত্রে। তা আপনি এখন কি করছেন? সকাল বেলায় হাত না ধুয়ে হাত পানির ভিতর দিয়ে দিলেন। তাহলে পুরো পানি নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "সর্বপ্রথম আগে ৩ বার হাত ধুয়ে নিবা। তারপরে হাত দিবা।" তো ধোয়ার পদ্ধতিটা কি হতে পারে? যেমন মগে করে পানি নিয়ে হাতটা ৩ বার ধুয়ে তারপর আপনি করলেন। অথবা বালতিটা একটু কাত করলেন, এমন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা আসে অল্প পানির ভিতরে যদি ১ ফোঁটাও নাপাকি পড়ে তাহলে পুরো পানি কি হয়ে যায়? নাপাক হয়ে যাবে। নাপাক হয়ে যাবে। এখন আরেকটা আসি যে প্রবাহমান পানি। প্রবাহমান পানিটা কেমন?
তো প্রবাহমান পানি বা অধিক পানির পরিচয় এমন হতে পারে, এই যে এমন দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা যেটা আমরা কি বলতে পারি, এখান থেকে ডিপ বলতে পারি বা পানি উঠতেছে। তো এই পানিটা এভাবে করে চলে যাচ্ছে, এখানে কি স্থির আছে? না, এই এটা পানিটা স্থির না। এই প্রবাহিত জায়গায় যদি আপনি অজু করেন, যে পানিটা আপনি উঠায়ে অজু করতেছেন, ওই পানিটা কি সাথে সাথে আর ধরতে পারবেন না চলে যাচ্ছে এই পানিটা? এটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। প্রবাহিত হয়ে তো যাচ্ছে। প্রবাহমান পানি হলো, প্রবাহমান ওই পানিকে বলা হয় যা পুনরায় পুনরায় ব্যবহার আসে না। আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন না, এই পানিটা চলে আসছে। আর কেউ কেউ বলেছেন যা খড়কুটা ভাসিয়ে নেয়, এই জায়গায় যদি আপনি একটা খড়কুটা ছেড়ে দিতেন, তাহলে এই খড়কুটা ভাসিয়ে নেয়, এটাকে কি বলা হয়? প্রবাহমান। প্রবাহমান পানি। এক পার্শ্ব নাড়া দিলে অপর পার্শ্বে পানি ত্বরান্বিত হয় না। এক পার্শ্ব নাড়া দিলে অপর পার্শ্ব কি হয় না? পানি ত্বরান্বিত হয় না, এটাও প্রবাহমান পানি। এক কথা আমরা খুব সহজে বুঝি, যে পানিটা এভাবে চলে যাচ্ছে, যে পানিটা কি যাচ্ছে? চলে যাচ্ছে, সেটাকে প্রবাহমান পানি বলা হয়। তো পানির ৩টা বৈশিষ্ট্য। পানির কয়টা বৈশিষ্ট্য? 3টা। হ্যাঁ, পানির ৩টা বৈশিষ্ট্য। একটা হলো স্বাদ, আরেকটা হলো গন্ধ, আরেকটা রং। এখানে স্বাদ মানে মিষ্টি হবে বিষয়টা এমন না। পানির ভিতরে একটা স্বাদ আছে। আপনি এমনি পানি খান, আর কুমিল্লা, নোয়াখালী গিয়ে পানি খান, তাহলে বুঝবেন যে পানির স্বাদ আছে কিনা। বুঝতে পারছেন? জি। কুমিল্লা, নোয়াখালী পানি কেমন ভাই? সেটা বলতে পারো না, তবে খুলনার পানি যে সল্টেজ, মানে এটা হচ্ছে মানে লবণাক্ত, এটা ডেফিনেটলি বলা যায়। আপনার বাসা কোথায়? খুলনাতে। খুলনাতে লবণাক্ত পানি? জি, ডেফিনেটলি লবণাক্ত পানি। যাই হোক, আমি কুমিল্লার পানি একবার খেয়েছিলাম, লবণাক্ত আর কি। কোন কোন এলাকায় ভাগ থাকতে পারে। যাক, বলতেছিলাম, তাহলে এই যে দেখেন, আপনি ওই পানি খাবেন আর আমাদের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরে পানি খাবেন, তাহলে বুঝবেন যে আকাশ পাতাল ব্যবধান। যেটা লবণাক্ত আর এটা কি, এ- এই স্বাদ আর কি। আর একটা হলো গন্ধ। পানির ভিতর আলাদা একটা কি আছে গন্ধ বলতে, ঘ্রাণ বের হবে এরকম না, আলাদা আলাদা ইয়ে আছে, যে এই গন্ধটাকে পরিবর্তন না করে দেয়। আর একটা হলো রং, পানির একটা আলাদা নিজস্ব রং আছে। তো কোন একটিরও পরিবর্তিত হয়ে যায়, তবে সেই পানি নাপাক হয়ে যাবে, এই বিষয়ে এজমা। এটা যদি এখন নাপাকি পড়ার কারণে পরিবর্তন হয়ে যায়, তাহলে এখান থেকে বলি বুড়িগঙ্গা নদী কি হবে? জি, আমাদের ঢাকার পাশ দিয়ে যে নদীটা আছে, এটা কি জি, নদী? বুড়িগঙ্গা নদী হ্যাঁ, ডেফিনেটলি। বুড়িগঙ্গা নদীর কি হবে বলেন? এটা নাপাকি যেতে যেতে একবার কালো হয়ে গেছে না? হ্যাঁ, এটা এটা কি নাপাক। নাপাকির কারণে কালো হয়েছে না? জি, তো জি, এটা কি হবে? এটা নাপাক। এটা নাপাক হবে, বুঝতে পারছেন? জি। হুম। তো এই পানির ভিতরে কিন্তু ১-২ ফোঁটা নাপাকি পড়লে নাপাক হবে না। তা নাপাক কখন হবে? এত নাপাকি পড়েছে যে পুরো গন্ধ চেঞ্জ করে দিয়েছে, স্বাদ চেঞ্জ করে দিয়েছে, রং চেঞ্জ করে দিয়েছে, তাহলে নাপাক হবে। অন্যথায় ১-২ ফোঁটা, ৫ ফোঁটা, ১ ফোঁটা, ২ ফোঁটা, ১ কেজি ২ কেজি নাপাকি ফেললে এই পানিটা পুরো পানি কি হয়ে যাবে না? নাপাক নাপাক হবে হবে। না। যদি নাপাক হইতো, সারা পৃথিবীর সব পানি নাপাক হয়ে যেত, তাই না? জি সমুদ্রের ভিতরে ওস্তাদ। কি নাপাক পড়ে নাই? জি ওস্তাদ। পড়েছে। নদীর ভিতর নাপাক পড়ে নাই? পড়েছে। সেজন্য এই ফুকাহায়ে কেরাম একটা মূলনীতি বের করে দিয়েছেন, যে যেই পুকুরটা ১০০ বর্গ হাত বা তার বেশি হবে, এই পুকুরটা অল্প কিছু নাপাকি পড়লে নাপাক হবে না। জি। বড় পুকুরের এক পার্শ্বে নাপাকি পড়লে অপর পার্শ্বে অজু করা বৈধ। মনে করেন এখানে একটা ছাগল মরে পড়ে আছে, তাহলে এর আশপাশে অজু করা জায়েজ হবে না, কারণ এর আশপাশটা তো নাপাক। তো অপর পার্শ্বে বা আর এক জায়গায় যেখানে নাপাকি নাই, ওখানে অজু করা, গোসল করা, সব করা কি আছে? বৈধ। বৈধ আছে। যদি দৃশ্যমান নাপাকি পড়ে, তবে যে প্রান্তে পড়েছে সে প্রান্তে পবিত্রতা অর্জন করা যাবে না, অন্য প্রান্তে যাবে। তাহলে এখানে দৃশ্যমান নাপাকি দেখতে পাচ্ছি আমরা, গোবর ভেসে আছে অথবা কোনো মানুষের মলমূত্র ভেসে আছে, তাহলে এই প্রান্তে কি করা যাবে না? অজু গোসল করা যাবে না, যাবে না। অন্য পাশে যাবে। যদি অদৃশ্য নাপাকি পড়ে, তাহলে স্বাদ, গন্ধ, রং পরিবর্তন না হলে পাক, অন্যথায় নাপাক হবে। মনে করো এই জায়গায় ১-২ ফোঁটা নাপাকি পড়লে ওটা তো চলেই যাবে, তাহলে এটা কি হিসাবে ধরা হবে? পাক হিসাবে ধরা ধরা হবে। হবে। জি। তো পানিতে নাপাকি পতিত হয়েছে, পানিতে নাপাকি পতিত পতিত হয়েছে। হয়েছে। এটা দুইটা হইতে পারে, একটা হলো প্রবাহিত পানি আর একটা কি পানি? স্থির পানি। স্থির পানি। প্রবাহিত পানি আর একটা কি পানি? স্থির পানি। স্থির পানি আবার কয় প্রকার? 2 প্রকার। অল্প পানি বা বেশি পানি। বেশি পানি। অল্প পানি বা বেশি পানি, জি। বেশি পানি। তো অল্প পানি যদি হয়, তাহলে নাপাকি পড়লে
পুরো পানি কি হয়ে যাবে? নিঃশর্তভাবে নাপাক হয়ে যাবে। নাপাক হয়ে যাবে। আর যদি বেশি পানি হয় আর প্রবাহিত পানি হয়, যতক্ষণ পর্যন্ত যে পানির গুণ কয়টি? বৈশিষ্ট্য তিনটি কয়টি? ৩টি। তিনটি এই ৩টার কোনো একটা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কি করা জায়েজ আছে? সেটি ব্যবহার করা জায়েজ আছে পাক পবিত্র হওয়ার জন্য। সেটা ব্যবহার করা কি আছে? জায়েজ আছে। জায়েজ। এখানে হলো যে নাপাক পানি পবিত্র করার পদ্ধতি। নাপাক পানি পবিত্র করার কি? পদ্ধতি। তো স্বল্প পানি নাপাক হলে তা পাক করার ২টি পদ্ধতি। স্বল্প পানি নাপাক হলে তা পাক করার কয়টা পদ্ধতি? দুটি পদ্ধতি। ২টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো শুধু পানি বের করলেই হবে। আলাদাভাবে কূপ ধৌত করা লাগবে না। তবে যদি দৃশ্যমান নাপাকি থাকে তা পরিষ্কার করতে হবে। ধরেন এই যে বালতি, এই বালতির ভিতরে ১ ফোঁটা নাপাকি পড়েছে। তো এটা পাক করার পদ্ধতি কি? পানিটা ফেলে দিলেই কি হয়ে গেল? এই বালতির পানি ফেলে দিয়ে একটু ধুয়ে নিলেন তাহলে পানিটা কি হয়ে গেল? পাক হয়ে গেল। পাক হয়ে গেল। তেমনি ভাবে এখানে নাপাকি পড়ছে। তাহলে এই পানিটা ফেলে দিলে কি হয়ে গেল? পাক নাপাকি হয়ে দূর গেল। হয়ে গেল। এক কথা যেখানে নাপাকি পড়েছে ওই পানিটা ফেলে দিয়ে একটু ধুয়ে ফেললে কি হয়ে গেল? পাক হয়ে গেল। পাক হয়ে গেল। তাহলে বালতির ভিতরে, মগের ভিতরে বা যেকোনো এরকম জিনিসের ভিতরে যদি নাপাকি পড়ে তাহলে এটা পাক করার পদ্ধতি হলো পানিটা ফেলে দিবেন, দিয়ে বালতিটা একটু ধুয়ে নেবেন তাহলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। পাক হয়ে যাবে। জি। আরেকটা হলো ওই পানিকে প্রবাহমান পানিতে পরিণত করা। ওই পানিকে প্রবাহমান পানি নিতে কি করা? পরিণত করো। উপরে যে পদ্ধতি বললাম এটাই সহজ। যে আপনি ওই পানিটা ফেলে দিবেন, দিলে কি হয়ে যাবে? ওই পানি কি হয়ে যাবে? পাক হয়ে যাবে, অর্থাৎ পানিটাকে চেঞ্জ করে হ্যাঁ, ফেলার কথা বলেছি। চেঞ্জ করে ফেললেই আপনার পাক হয়ে যাবে। আরেকটা হচ্ছে পানি চেঞ্জ করতে পারছেন না। আপনি যেমন মনে করেন যে এরকম বড় ট্যাংকি বা বড় কিছু যে ওখানে উঠতে পারছেন না। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এটা ২ টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো ১ম এ দৃশ্যমান নাপাকে পানি থেকে তুলে ফেলতে হবে। যদি কোনো দৃশ্যমান নাপাকে পড়ে তাহলে পানি থেকে তুলে ফেলতে হবে অবশ্যই। দৃশ্যমান নাপাকে না তুলে ফেললে ১০০০ বার পানি চেঞ্জ করলে কি পাক হবে? না, হবে না। তো ১ম এ হলো দৃশ্যমান নাপাকি কি করতে হবে? পানি থেকে তুলে ফেলতে হবে। হ্যাঁ। এরপর মোটরের সাহায্যে পানি তুলে ট্যাংকে এমনভাবে ভর্তি করতে হবে পানি উপচে পড়ে। অর্থাৎ ১ম এ মনে করেন এখানে পানি আপনি কি করে দিলেন? আ এখানে মনে করেন পানি হলো ফেলে দিলেন। বলতেছিলাম যে পানি হলো এ ওই ১ম এ হলো দৃশ্যমান নাপাকিটা ফেলে দিলেন। এরপর পানি মোটর চালায় দিলেন আর এদিক ট্যাপ ম্যাপ সব ছেড়ে দিলেন। বুঝতে পারছেন? তো অটোমেটিক পানি যাচ্ছে, পানি বের হচ্ছে, পানি যাচ্ছে, বের হচ্ছে। অটোমেটিক কি হয়ে যাবে? পানি পাক পাক হয়ে যাবে। যাবে। আরেকটা পদ্ধতি হলো আরেকটা পদ্ধতি হলো ১ম এ দৃশ্যমান নাপাকে পানি থেকে তুলে ফেলতে হবে। এরপর পানি প্রবেশ ও বের হবার সবগুলো পথ, কল, ঝরনা ইত্যাদি খুলে দিয়ে একদিকে মোটরের সাহায্যে পানি উঠাতে হবে এবং অন্যদিকে কল, ঝরনা ইত্যাদি দিয়ে পানি বের করে দিতে হবে। এই মতটিও ফকিগণের মাঝে প্রসিদ্ধ। এটাও করতে পারে। বুঝতে পারছেন? এটাও কি করা যেতে পারে? করা যেতে পারে। এই ২ টা পদ্ধতি, এই ২ টা পদ্ধতির ভিতর ১ম পদ্ধতিটা সহজ। ১ম জি, পদ্ধতিটা কি? সহজ। জি। তাহলে তো ১ম পদ্ধতিটা সহজ। ১ম পদ্ধতি যদি কি করা হয়? অ্যাপ্লাই করা করা যায় হয় এটা তাহলে। তাহলে জি। এটা আমাদের জন্য সহজ হবে। জি।
এখানে আরো কয়েকটা বিষয়, এই যে এখন এইভাবে আপনার ট্যাঙ্কির পানি সরাসরি না ফেলে দিয়ে এখানে পানি আছে, তা আপনি পাক পানি হিসেবে ধরা হবে। আবার কেউ কেউ বলতেছেন যে পদ্ধতিটা এমন হতে পারে যে নাপাক পানির সমপরিমাণ পানি বের করতে হবে। তাহলে সমপরিমাণ বলতে এখানে কতটুকু পানি আছে? 1000 লিটার। এখানে কত লিটার পানি পড়তে হবে? 1000 লিটার। 1000 লিটার। আর একটা পদ্ধতি হলো 3 বার পানি বের করতে হবে। এখানে 1000 লিটার আছে, তাহলে এখানে কয় হাজার লিটার করতে হবে? 3000 লিটার, অর্থাৎ হ্যাঁ, 3 বার ভরে 3 বার। খালি করে ফেলতে হবে। হ্যাঁ, খালি করে ফেলতে হবে। এই মতটা বেশি করতে পারেন। হুম। এরপরে এখানে আরেকটা বিষয় থাকে, সেটা বিষয় হলো অনেক সময় দেখবেন, কতটুকু কথা সত্য জানি না। আমরা যেই আ পানিগুলো খাই, আপনার দোকানের যে পানিগুলো খাই, অনেক সময় কথা এরকম পাওয়া যায় যে পানিগুলো বুড়িগঙ্গা নদী বা অন্যান্য নদীর পানি বা পুকুরের পানি, ময়লাযুক্ত পানি। এই পানিটা প্রসেসিং করা হয় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র করে তারপরে এটা দেওয়া হয়, বোতলজাত করা হয়। কতটুকু সত্য আপনারা জানেন, ভালো জানেন। তো এর মাধ্যমে এই পানিটা পাক হবে কিনা? দেখা যায় পুকুর থেকে পানি নিয়ে গিয়ে এই পানিটা প্রসেসিং করে রাসায়নিক পদ্ধতি বা এর ভিতরে এমন কোন জিনিস দেওয়া হলো, নাপাক-টাপাক গুলো বের করে দিয়ে এই পানিটা আবার স্বচ্ছ হয়ে গেছে। তাহলে এই পানিটা খাওয়ার হুকুম কি বা এটা খাওয়া যাবে কিনা? তো বর্তমানে গবেষণাগারে পানি শোধন করা যে সকল রাসায়নিক ও বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে, সেগুলোর মাধ্যমে যদি দৃশ্যমান নাপাকি চলে যায় এবং স্বাদ, গন্ধ, রং প্রকৃত পানির ন্যায় হয়ে যায়, তবে সেই পানি পাক হিসাবে গণ্য হবে। তাহলে সেই পানি কি হিসাবে গণ্য হবে? পাক হিসেবে গণ্য হবে। ওস্তাদজি, আসলে একটা খুবই প্রসঙ্গত একটা প্রশ্ন আছে যে যারা অ্যাস্ট্রোনটস, যারা ওই মহাকাশে থাকে, তারা তাদের পানি তো সাপ্লাই এর একটা ব্যাপক সমস্যা থাকে। তো ক্ষেত্র বিশেষে আমরা অনেক সময় অনেক সময় শুনে থাকি যেটা যে তারা তাদের যে বিশেষ করে মূত্রটাকে প্রসেস করে পানি হিসেবে ব্যবহার করে। তো এই ক্ষেত্রে আমাদের ফিকহ বা ইসলাম কি বলে? সেটা কি আসলে এই মাসালার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিনা? এটা ফতুয়াতে একটু জিজ্ঞেস করবেন। বুঝতে পারছেন? কারণ ওই প্রসেসিংটা কতটুকু পানির ভিতরে দেওয়া হয় বা কি, কি পদ্ধতি বা কি, কি জিনিস দেওয়া হয়, এই বিষয়গুলো আসবে। বুঝতে পারছেন? আপনি জি, ওই আচ্ছা। রিপোর্টটা আরেকটু দেখবেন যে ওই পানির ভিতরে কি ব্যবহার করা হয়, পরিপূর্ণ যায় কিনা। বুঝতে পারছেন? পেশাবের ওরকম পরিপূর্ণ যায় কিনা? না শুধু স্বাভাবিক গন্ধটা দূর হইলো, বাকি নাপাক পানিটা থাকলো। আরো কি, কি পদ্ধতি ওইগুলো দেখবেন, দেখে ওই বিষয়গুলো উল্লেখ করে আইফোতাতে জিজ্ঞেস করবেন। আর সাধারণত আমাদের রাসায়নিক পদ্ধতি যেটা ব্যবহার করা হয়, যেগুলো এগুলো পানির পরিমাণ থাকে অনেক বেশি। হুম? এবং এখানে কোন ধরনের নাপাকি বা ঐরকম চিহ্ন থাকে না। যার কারণে এটাকে পাক বলা হয়। তা আপনি ওখানে দেখবেন যে কত পার্সেন্ট দেখা যাচ্ছে ওটার পদ্ধতিটা ওরা ব্যবহার করে বা কি, কি এই বিষয়গুলো দিয়ে আইফোতাতে একটু জিজ্ঞেস করবেন। ঠিক আছে জি, ভাই? ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। জি। জি, ওস্তাদ। তাহলে এতটুকু মনে রাখেন যেহেতু এরকম হয় যে রাসায়নিক পদ্ধতি অথবা বৈজ্ঞানিক পদ্ধতিতে এমন হয়, নাপাকিটা সবটা বের করে দিল বা এমন প্রসেসিং করলো যেটা একবারে নাপাকি চলে গেল। তাহলে এর মাধ্যমে এটা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। যেমন বুড়িগঙ্গার কালো পানিকে যদি প্রসেসিং করে করা হয় তাহলে সেটা পাক হয়ে যাবে। হ্যাঁ, সেটা শিওর। প্রসেসিং, রাসায়নিক পদ্ধতি বা যেইভাবেই হোক। এক কথা নাপাকের চিহ্ন এখানে থাকা যাবে না। হ্যাঁ? নাপাকিটা এমন ভাবে এই যে এখন বর্তমানে অনেক কিছু বের হয়েছে না? যে জি। নাপাকিটা ময়লাটা একেবারে পানি বের করে দিয়ে স্বচ্ছ করে ফেলে দিবে। যা হোক এমন কোন পদ্ধতি যদি থাকে যে যেগুলোর মাধ্যমে দৃশ্যমান নাপাকি চলে যায়, স্বাদ, গন্ধ, রং আবার ফিরে আসে, হয়ে যায়, তাহলে এটাকে কি বলা হবে? পাক পানির হুকুমে গণ্য করা হবে। জি। গণ্য করা হবে। এখন কথা হলো অনেক সময় দেখবেন সাপ্লাইয়ের পানি ঘোলা হয়। তাহলে সাপ্লাইয়ের পানি কি ঘোলা হলে কি এটা নাপাক বলার অবকাশ আছে? যে নাপাক এটা বলতে পারবেন? এই ঘোলাটা এমনি হয়। হয়তো ওই নিচ থেকে পানি ওঠার সময় কোনো কাদা-টাদা সহ উঠছে। অথবা অনেক সময় দেখবেন এর ভিতরে কোনো এক ধরনের কোনো আ পাউডার ব্যবহার করা হয় যে পানিটা স্বচ্ছ থাকার কারণে। যার কারণে একটু হালকা গন্ধ বা ঘোলাটে বা এই কারণে কিন্তু আপনি নাপাক বলতে পারেন না। নাপাক বলতে পারেন? না, এখানে এটা নাপাক বলা হলো ওই পানি যেটা নিশ্চিত নাপাকি মিশ্রণ হওয়ার কারণে নাপাক হয়েছে। নাপাকি মিশ্রণ হওয়ার কারণে কি হয়েছে? নাপাক হয়েছে।
অর্থাৎ নাপাক স্পষ্ট মিশ্রণ থাকতে না, হবে। জি। এমনি শুধু পাউডার মেশানো হয়েছে বা এই মিশ্রণ যে ওই পানি কি নাপাক হয়ে যাবে? এখন আপনি বলবেন যে উস্তাদ আমাদের বাসা বাড়িতে ঢাকা শহরে বিশেষভাবে ট্যাপের পানি যেগুলো তো একটু কি বের হয়, একটু হালকা দুর্গন্ধ বের হয়। অনেক সময় মেডিসিন তারা ব্যবহার করে ওইটার গন্ধ বের হয়। তো এই কারণে নাপাক বলা যাবে না। না। ঠিক আছে? তো ওয়াসার সাপ্লাই করা পানি তখনই নাপাক বলে গণ্য হবে যখন তার দুর্গন্ধ বা রং ইত্যাদি থেকে নাপাকি থাকার বিষয়টি নিশ্চিত বলে মনে হবে। অন্যথায় শুধু সামান্য দুর্গন্ধ বা সামান্য ঘোলাটে হলেই সন্দেহের ভিত্তিতে তা নাপাক বলা যাবে না। কারণ এখানে নাপাকের মিশ্রণ ছাড়াও দুর্গন্ধ বা ঘোলাটে হওয়ার ভিন্ন কারণ থাকতে পারে। সুতরাং যতক্ষণ তা নিশ্চিত নাপাকি বলে মনে না হবে ততক্ষণ তা ওযু, গোসল বা অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত থাকবে। জি, আজকে কাহুট করলে কি ভালো হয়? জি ওস্তাদ জি, তাহলে বুস্টিং হয়ে যাবে আর কি। অনেকদিন জি, মিস করি। জি অনেকদিন মিস। ওস্তাদ জি, শুরু করতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা আমরা প্রশ্ন যেগুলো করব এটা পরে করি। আমরা আপাতত কাহুট আর এখান থেকে হালকা কিছু হয়তো